আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ এবং ভালো আছো। প্রায় এক সপ্তাহ পর তোমাদের সামনে হাজির হয়েছি। কোনো কারণে তোমাদের সামনে গত সপ্তাহে আমি আসতে পারি নাই, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। চেষ্টা করব এখন থেকে নিয়মিত তোমাদের সামনে ক্লাস নিয়ে আসার। তো যেহেতু আবার বাংলাদেশে করোনা বেড়ে গেছে, তাই তোমরা যত করোনা সতর্কতা আছে সবকিছু মেনে চলো এবং নিজে এই নিয়মগুলো, করোনার কালীন যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে চলবে এবং অপরকে এই নিয়ম মেনে চলতে উৎসাহিত করবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নতুন একটি টপিকস নিয়ে তোমাদের সামনে যে হাজির হয়েছি সেই টপিকস নিয়ে এখন তোমাদের সামনে আলোচনা করব। তো তোমরা দ্রুত এই ক্লাসটি তোমার বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দাও এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। শুরুতেই তোমাদেরকে শুভ সকাল জানাচ্ছি। চলো প্রথমে আমার পরিচিতি এবং সাথে সাথে পাঠ পরিচিতি। আমরা যথারীতি নবম অধ্যায় অ্যাসিড ক্ষারক সমতা নিয়ে আলোচনা করছিলাম। আজকে ঠিক সেই অধ্যায়ের পরবর্তী টপিকস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো আমরা দেখে আসি, চলো দেখি যে আমরা কি কি টপিকস নিয়ে আলোচনা করতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, নিচে দ্রবণ বা পদার্থগুলো অ্যাসিড, ক্ষার না প্রশম তা কোন পরীক্ষা দ্বারা জানা যায়? তোমরা কোনো পরীক্ষার নাম শুনেছো কিনা যে পরীক্ষা দ্বারা জানা যাবে যে একটি অ্যাসিড, একটি ক্ষার অথবা একটি প্রশম যৌগ? এটা আমরা সাধারণত কোন পরীক্ষা দ্বারা জানতে পারি? হ্যাঁ, তোমরা কেউ কেউ সঠিক উত্তর দিয়েছো, আর অনেকেই অনেক উত্তর হয়তো মনে করছো বা কাছাকাছি আসতে পারে। তোমরা দেখো এখন তোমাদের মনে মনে যারা ভেবে নিয়েছো তাদের সাথে মিলে যায় কিনা, আর যারা বলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইয়েস, আমাদের সঠিক উত্তর হচ্ছে পিএইচ। তো সঠিক উত্তর দেওয়ার জন্য তোমাদের সকলকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় পিএইচ এবং তার গুরুত্ব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা যা শিখতে পারবে, পিএইচ ও পিএইচ কি তা বলতে পারবে, পানির আয়নিক গুণফল কি তা বলতে পারবে, পানির আয়নিক গুণফল হতে পিএইচ প্রতিষ্ঠিত করতে পারবে, অর্থাৎ পিএইচ এর যে স্কেল সেই স্কেলটা প্রতিষ্ঠিত করতে পারবে, অম্লীয় ক্ষারকীয় দ্রবণের পিএইচ এর মান নির্ণয় করতে পারবে, বিশুদ্ধ পানির পিএইচ নির্ণয় করতে পারবে, পিএইচ এর পরিমাপ সম্পর্কিত বিষয়গুলো জেনে তা বলতে পারবে এবং আধুনিক দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব বা এর ভূমিকা সম্পর্কে আলোচনা করতে পারবে। তো চলো প্রথমে আমরা জেনে নিই পিএইচ ও পিওএইচ কি। কোন দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। অর্থাৎ কোন একটি দ্রবণে যে পরিমাণ হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে যদি আমরা ঋণাত্মক লগারিদম অর্থাৎ মাইনাস লগ করি তাহলে ওই দ্রবণের পিএইচ পাওয়া যাবে। কোন জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয়, ক্ষারকীয় না প্রশম তা জানার জন্য পিএইচ একক ব্যবহার করা হয়। তাহলে পিএইচ এর সংজ্ঞা মতে আমরা লিখতে পারবো যে পিএইচ সমান সমান মাইনাস লগ আছে ঋণাত্মক লগারিদম মাইনাস লগ এইচ প্লাস এর ঘনমাত্রা। অর্থাৎ যদি আমরা শুধুমাত্র এইচ প্লাস এর ঘনমাত্রা বের করতে চাই তাহলে এই লগটা উঠে যে এখানে 10 টু দি পাওয়ার আসবে, অর্থাৎ 10 ভিত্তিক লগারিদম আমরা যেটাকে বলি। তো এই এইচ প্লাস এর ঘনমাত্রা যদি আমরা বের করি তাহলে আমরা লিখতে পারবো 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। ঠিক একইভাবে কোন দ্রবণে উপস্থিত হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিওএইচ বলে। তাহলে একইভাবে যেরকম লিখেছি পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস, এখানে তাহলে পিওএইচ সমান হবে মাইনাস লগ ওএইচ মাইনাস এর ঘনমাত্রা। তো সেক্ষেত্রে ওএইচ মাইনাস এর ঘনমাত্রা যদি আমরা বের করতে চাই তাহলে সেক্ষেত্রেও আমরা লিখতে পারবো 10 টু দি পাওয়ার মাইনাস পিওএইচ।
তোমরা বিষয়টি হয়তো বুঝতে পেরেছো। আর আমি আবারও একবার বলছি যে এইচ প্লাসের ঘনমাত্রাকে যদি আমরা মাইনাস লক করি তাহলে সেটা আমরা পেয়ে যাবো পিএইচ, আর ওএইচ মাইনাসের ঘনমাত্রাকে যদি আমরা মাইনাস লক করি তাহলে পেয়ে যাবো পিওএইচ। এটা হচ্ছে মূল বিষয়। এখন আমরা শুনবো যে পানির আয়নিক গুণফল, কারণ পিএইচ এর স্কেল প্রতিষ্ঠিত করার আগে আমাদের পানির আয়নিক গুণফলটা জেনে আসা প্রয়োজন। তো পানির হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে আমরা বলছি পানির আয়নিক গুণফল। অর্থাৎ পানিতে যে এইচ প্লাস এবং হাইড্রোক্সাইড আয়ন আছে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন আছে, সেই দুটোকে ঘনমাত্রার গুণফল যদি আমরা করি তাহলে আমরা পানির আয়নিক গুণফল পেয়ে যাব। এই পানির আয়নিক গুণফলকে কেডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। এর একক মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার, বা আমরা একবারে ঘনমাত্রা স্কোয়ার অর্থাৎ মোলারিটি স্কোয়ার বলতে পারি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা যা কেলভিন স্কেলে যেটা 298 কেলভিন তাপমাত্রায় এর মান 1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 14 ঘনমাত্রা বা মোলারিটি স্কোয়ার। অর্থাৎ পানির আয়নিক গুণফলকে আমরা বলতে পারি কেডব্লিউ সমান সমান, এই যে আমরা বলেছি যে পানির আয়নিক গুণফল এইচ প্লাস এর ঘনমাত্রা আর হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রার গুণফল সমান কেডব্লিউ। এটা মান হচ্ছে 1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 14। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, যদি আমরা এটাকে ওই পিএইচ এর মতো কল্পনা করি যে পিএইচ সমান কি হবে, তাহলে এটা কিন্তু আমরা এটাকে লিখতে পারবো পিকেডব্লিউ। তাহলে পিকেডব্লিউটা হবে আমরা 10 টু দি পাওয়ার মাইনাস 14টা, এবার যদি আমরা এই 10 চলে যায় তাহলে শুধু 14 থাকবে, অর্থাৎ মাইনাস এই 10 টু দি পাওয়ার কাজটা কেটে যাবে। তাহলে পিকেডব্লিউটা মান কিন্তু শুধুমাত্র 14 হবে। আমরা চলো পরবর্তীতে দেখিনি। দেখো অম্লীয় দ্রবণে পিএইচ এর মান কিভাবে আমরা নির্ণয় করব। পিএইচ এর সংজ্ঞা থেকে অতি সহজে যে কোনো অম্লীয় দ্রবণের পিএইচ এর মান হিসাব করা যায়। দ্রবণ বেশি গাঢ় না হলে তীব্র অম্লসমূহ জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। সুতরাং এইচ প্লাস এর ঘনমাত্রা অম্লীয় দ্রবণের নরমালিটির হিসাব সমান হবে। অতএব তীব্র অ্যাসিডের ঘনমাত্রা জানা থাকলে এইচ প্লাস এর ঘনমাত্রা পাওয়া যাবে এবং পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস ব্যবহার করে আমরা সেই পিএইচ এর মান পেয়ে যাব। তো চলো আমরা বেশ কয়েকটি অঙ্ক দেখে নিই। যে 1 মোলারিটি HCl অর্থাৎ যে HCl এর ঘনমাত্রা 1m, ওই দ্রবণের পিএইচ এর মান বের করতে বলছি। অর্থাৎ এখানে HCl এর ঘনমাত্রা, এখানে H আছে কিন্তু একটি, তাই H প্লাস, HCl থেকে আমরা পেয়ে যাব H প্লাস। এই H প্লাস এর ঘনমাত্রাটা দেওয়া আছে কত 1, অর্থাৎ H প্লাস এর ঘনমাত্রা 1 গ্রাম আয়ন পার লিটার। সুতরাং আমরা পিএইচ এর যে ইকুয়েশনটা ইউজ করেছি সেই ইকুয়েশনে যদি আমরা H প্লাস এর ঘনমাত্রা মান 1 বসাই দিই তাহলে কিন্তু আমরা পিএইচ এর মান পেয়ে যাব। তাহলে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ H প্লাস, আমরা H প্লাস এর ঘনমাত্রা এখানে দেয়াই আছে 1m, আমরা সেটাকে 1 বসাইছি, তাহলে মাইনাস লগ 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা পিএইচ এর মান পেয়ে গেলাম 0। এবার পরবর্তী অঙ্কে যে 0.1m HCl দ্রবণে পিএইচ এর মান, সরি এখানে একই অঙ্ক দুইবার হয়ে গেছে। তো আমরা পরবর্তীটায় যদি দেখি যে সরি এখানে একই অঙ্ক নয়, শুধু আমরা মানটা চেঞ্জ করেছি। দেখো যে এখানে 1m হয়েছিল আর এখানে হচ্ছে 0.1m। তাহলে 0.1m HCl দ্রবণে পিএইচ এর মান কত? এখানে H প্লাস এর ঘনমাত্রা নিশ্চয়ই বুঝতে পারছেন, আগে যেরকম H প্লাস এর ঘনমাত্রা আমরা 1 ধরেছিলাম, আর এখানে H প্লাস এর ঘনমাত্রা হবে 0.1। তাহলে এখানে আমরা 0.1 গ্রাম আয়ন পার লিটার, এখানে H প্লাস এর ঘনমাত্রা সূত্রে আমরা 0.1 বসালে আমরা পেয়েছি 1, পিএইচ এর মান 1। 3 নম্বর অঙ্কে 0.1m H2SO4, এখানে দেখো HCl এ কিন্তু একটা H প্লাস আর H2SO4 এ কিন্তু দুটো H প্লাস আছে, ফলে H প্লাস এর ঘনমাত্রা হবে দুটো ঘনমাত্রার H প্লাস এর ঘনমাত্রা গুণফল। অর্থাৎ আমরা লিখতে পারি যে H প্লাস এর ঘনমাত্রা সমান সমান এই 0.1 into 2, কারণ H প্লাস কয়টা আছে? দুটো, 2। প্লাস আমরা এখানে কিন্তু এবার সেখানে শুধু 0.1 into 2 দিয়ে আমরা মান পেয়েছি 0.69897। অর্থাৎ আমরা দেখলাম যে 0.1m HCl এর পিএইচ এর মান 1, অর্থাৎ এটা যেরকম অ্যাসিড তার থেকে তীব্র অ্যাসিড কিন্তু H2SO4। পিএইচ এর মান যত কম হবে ততই অম্লীয় চরিত্রটা বেশি হবে। এই অঙ্কগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে, বেশ কয়েকটি অঙ্ক নিজে নিজেই প্র্যাকটিস করবে। দেখো ক্ষারীয় দ্রবণে এর পিএইচ এর মান বা পিএইচ স্কেল। তো
তো কোনো ক্ষারীয় দ্রবণে ওএইচ এর নরমাল ঘনমাত্রা হতে সহজেই পিএইচ এর মান নির্ণয় করা যায়। আমরা পানি আয়নিক গুণফলের একটু আগে যে ইকুয়েশনটি পেয়েছি সেটা আমরা লিখেছি, দেখো KW = H প্লাস এর ঘনমাত্রা গুণ OH মাইনাস এর ঘনমাত্রা। আমরা উভয় পাশে যদি মাইনাস লগ গুণ করে দিই, উভয় পাশে যদি আমরা গুণ করে দিই তাহলে এরকম পাবো আমরা যে মাইনাস লগ KW সমান সমান মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রা OH মাইনাস এর ঘনমাত্রা। এখন আমরা জানি যে মাইনাস লগ KW সমান সমান এই যে মাইনাস লগটাকে আমরা এবার ব্র্যাকেটে উঠায় ভিতরে ঢুকাই দিলাম, তাহলে কি হলো মাইনাস লগ H প্লাস মাইনাস, আমরা জানি গুণ থাকলে প্লাস হয়, কিন্তু এই মাইনাসের কারণে এই প্লাসটা গুণের কারণে যে প্লাসটা থাকবে সে প্লাসটা কিন্তু মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাস লগ OH মাইনাস এর ঘনমাত্রা। তো আমরা একটু আগেই দেখে আসছি যে মাইনাস লগ OH প্লাস মাইনাস লগ H প্লাস মানে কিন্তু PH, আর মাইনাস লগ OH মাইনাস কিন্তু P অফ OH। যেহেতু মাইনাস লগ H প্লাস এটা চলবে, মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন আছে, প্লাস। তাহলে আমরা একটু আগে কিন্তু তোমাদেরকে বলেছি যে মাইনাস লগ KW পিএইচ এর মতো আমরা PKW এটা বলতে পারো, মাইনাস লগ KW সমান সমান PKW, আর মাইনাস লগ H প্লাস মানে PH, মাইনাস লগ OH মাইনাস মানে P অফ OH। এই PKW এর মানটা হচ্ছে 14, আমরা এটা বলেছি PH প্লাস POH সমান সমান PKW, এই PKW এর মানটা হচ্ছে কত 14। তাহলে PH প্লাস POH সমান সমান 14, এইটা কিন্তু PH স্কেল, অর্থাৎ PH এর মান যে 14 পর্যন্ত সীমাবদ্ধ সেটা কিন্তু এই স্কেল দ্বারা আমরা জানতে পারবো। এখান থেকে আমরা PH এর মান সহজেই বের করতে পারবো। তাহলে PH = 14 মাইনাস P অফ H। এই ইকুয়েশনটা তোমরা একটু বাসায় বেশি প্র্যাকটিস করবে, তার কারণ হচ্ছে এটা ইন্টারমিডিয়েটে আছে, ইন্টারমিডিয়েটে এটা খুব ভালো একটা টপিকস, তোমরা এটা এখান থেকে শিখে গেলে ওখানে গিয়ে যে কিন্তু খুব সহজ হয়ে যাবে তোমাদের জন্য। তো এখন আমরা ক্ষারীয় দ্রবণে পিএইচ সম্পর্কিত একটু গাণিতিক সমস্যা দেখে আসি, যে 1 মোলারিটি ঘনমাত্রা বিশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে পিএইচ এর মান কত। তাহলে এখানে আগে আমরা আমাদের এখানে দেখো OH প্লাস কিন্তু না, আমাদের আছে OH সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ এটা একটা ক্ষার। তাহলে OH এর ঘনমাত্রাটা আগে বের করে নিতে হবে আমাদের। তাহলে OH থেকে আমরা জানি যে কি POH সমান সমান মাইনাস লগ OH মাইনাস এর ঘনমাত্রা। আমরা যে সূত্রটা জানি যে POH সমান সমান মাইনাস লগ OH মাইনাস এর ঘনমাত্রা। তাহলে এখানে কিন্তু OH মাইনাস এর ঘনমাত্রা দেওয়া আছে 1, তাহলে আমরা কিন্তু একবারে 1টা বসাইছি সমান সমান 0। তাহলে অর্থাৎ PH = 14 মাইনাস, আমরা একটু আগে যে ইকুয়েশনটা করেছি 14 মাইনাস এই POH এর মানটা যদি আমরা এখানে 0 বসাই তাহলে 14 পেয়েছি। এবার 0.01 KOH দ্রবণে PH এর মান কত। তাহলে এখানে OH এর ঘনমাত্রা কিন্তু মাইনাস 0.01, তাহলে POH সমান সমান মাইনাস লগ POH এর ঘনমাত্রা, সেই PH এর ঘনমাত্রার জায়গায় আমরা এইটা বসাই দিয়েছি, তাহলে আমরা পেয়েছি কি 2। তাহলে আবার ওই আয়নিক গুণফলের যে স্কেলটা আমরা পেয়েছি সেই স্কেলে PH স্কেলের সেই ইকুয়েশনে আমরা আবার এই POH এর মান বসাই দিয়েছি 2। এখন দেখো যে বিভিন্ন দ্রবণে PH এর মান কেমন হবে। আমাদের অ্যাসিড, আমাদের মূল বিষয় হচ্ছে অ্যাসিড, ক্ষার এবং প্রশম বা বিশুদ্ধ পদার্থ। তো অ্যাসিডের PH এর মান সবসময় 7 এর কম হবে, ক্ষারের PH এর মান 7 এর বেশি হবে, এবং প্রশম PH এর মান সাধারণত সবসময় 7 এর সমান হবে। তো অ্যাসিডের ভিতরে থাকে দুর্বল অ্যাসিড, এই দুর্বল অ্যাসিডের PH এর মান হবে 3 থেকে কম, 3 থেকে বেশি হবে, সরি, যে দুর্বল অ্যাসিডের PH এর মান হবে 3 থেকে বেশি এবং 7 এর কম। তাহলে 3 থেকে 7 এর মধ্যে হবে, এটা হলো বিষয়, যে দুর্বল অ্যাসিডের PH এর মান হবে 3 থেকে 7 এর মধ্যে, আর সবল অ্যাসিডের PH এর মান হবে 3 এর সমান অথবা 3 এর কম। যারা সবল অ্যাসিড 3 এর সমান হবে PH এর মান অথবা 3 এর কম। ক্ষার আমরা বললাম, ক্ষার আবার দুই প্রকার, দুর্বল ক্ষার এবং সবল ক্ষার। তো দুর্বল ক্ষারের সীমা হবে PH এর সীমা হবে 7 এর বেশি এবং 11 এর কম বা 11 এর সমান হবে। দুর্বল ক্ষার 11 এর কম অথবা 11 এর সমান, অর্থাৎ 7 থেকে 11 এর মধ্যে হবে এক কথায়। আর সবল ক্ষার হচ্ছে 11 থেকে বেশি হবে, অর্থাৎ 11 থেকে 14 পর্যন্ত হবে, 11 থেকে 14 এর মধ্যে হবে সবল ক্ষার। PH এর মানগুলো মুখস্থ করা খুবই জরুরি, এটা এমসিকিউর জন্য আমাদের আসবে।
এরপরে চলো পিএইচ এর পরিমাপন পদ্ধতি, অর্থাৎ পিএইচ এর মান পরিমাপ করার জন্য কতগুলো স্কেল আছে, কতগুলো বিষয় আছে, সে বিষয়গুলো আমাদেরকে জেনে রাখতে হবে। তো প্রথমে আমরা জানবো পিএইচ পরিমাপের জন্য যে স্কেল থাকে সেই স্কেল, পিএইচ স্কেল কি। যদিও অঙ্কের হিসাবে পিএইচ এর মান ঋণাত্মক থেকে শুরু করে যে কোনো ধনাত্মক সংখ্যা হওয়া সম্ভব, কিন্তু বাস্তব জীবনে ব্যবহারিক ক্ষেত্রে পিএইচ এর মান 0 থেকে 14 পর্যন্ত বিবেচনা করা হয়। নিরপেক্ষ দ্রবণের পিএইচ এর মান হলো 7, অ্যাসিড দ্রবণের পিএইচ এর মান 7 এর কম এবং ক্ষারীয় দ্রবণের পিএইচ এর মান 7 এর বেশি। এই স্কেলে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড পিএইচ এর মান 0 এবং সবচেয়ে শক্তিশালী ক্ষারের পিএইচ এর মান হলো 14। এখন আসো যে পিএইচ এর মান পরিমাপের জন্য ইউনিভার্সাল ইন্ডিকেটর বা নির্দেশক ব্যবহার করা হয়। এছাড়া পিএইচ পেপার, পিএইচ মিটার প্রভৃতি ব্যবহার করা যেতে পারে পিএইচ মানগুলোর জন্য। প্রথমে আমরা জেনে নিই ইউনিভার্সাল ইন্ডিকেটর বা নির্দেশক। বিভিন্ন অ্যাসিড ক্ষার নির্দেশকের মিশ্রণই হলো ইউনিভার্সাল ইন্ডিকেটর বা নির্দেশক। বিভিন্ন অ্যাসিড ক্ষার নির্দেশক। তো ভিন্ন ভিন্ন পিএইচ মানের দ্রবণে ইউনিভার্সাল নির্দেশক ভিন্ন ভিন্ন বর্ণ প্রদান করে। কোন দ্রবণের জন্য ইউনিভার্সাল নির্দেশক কোন বর্ণ ধারণ করবে, তা কোন বর্ণ ধারণ করবে তা বোঝার জন্য একটি চার্ট রয়েছে। এই চার্টকে আমরা ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট বলি। কোন কোন দ্রবণে কয়েক ফোঁটা ইউনিভার্সাল নির্দেশক যোগ করলে দ্রবণ যে বর্ণ ধারণ করে সেই বর্ণ ইউনিভার্সাল নির্দেশক কালার চার্টের সাথে মিলিয়ে দেখে পিএইচ এর পরিমাপ করা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতগুলো অ্যাসিড ক্ষার নির্দেশকের মিশ্রণটাই ইউনিভার্সাল নির্দেশক। এটা যখন এর একটা নির্দিষ্ট কালার চার্ট আছে, তো এই কালার চার্টের সাথে আমরা যখন অম্ল ক্ষার নির্দেশকটা যোগ করে যখন বিক্রিয়ার কালারটা দেখি, সেই কালারের সাথে যদি কালার চার্টের কোনো অংশ মিলে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে ওই দ্রবণটি কোন অবস্থায় আছে। দুর্বল ক্ষার, অম্ল, সবল ক্ষার, দুর্বল অ্যাসিড না সবল অ্যাসিড কোন বা প্রসম কোনটার মধ্যে আছে সেটা আমরা কালার চার্টের সাথে মিলে কিন্তু দেখতে পারবো। এছাড়া নির্দেশক হলো এমন পদার্থ যা তার নিজস্ব বর্ণ পরিবর্তনের মাধ্যমে টাইট্রেশনের সমাপ্তি নির্দেশ করে। টাইট্রেশন হচ্ছে এমন একটা পরীক্ষা পদ্ধতি, যে পরীক্ষা পদ্ধতিতে একটা জানা দ্রবণ থাকবে, সে জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার একটা পদ্ধতি হলো টাইট্রেশন। আমি আবার বলছি যে জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার একটি পদ্ধতির নাম হলো টাইট্রেশন। এই টাইট্রেশনের মাধ্যমে আমরা নির্দেশক যোগ করলে সেখানে একটা বর্ণ পরিবর্তন হবে এবং তা থেকেও কিন্তু আমরা একটি বিক্রিয়া শেষ হয়ে গেছে সেটা কিন্তু জানতে পারবো। তো কিছু অম্লক্ষারক নির্দেশক নিচে দেওয়া হলো। নির্দেশকের নাম হচ্ছে মিথাইল রেড, যার প্রকৃত বর্ণ কিন্তু লাল, মিথাইল অরেঞ্জ যার প্রকৃত বর্ণ হচ্ছে কমলা, ফেনাফথলিন যার বর্ণ হচ্ছে বর্ণহীন, আর লিটমাস পেপার লাল, নীল বা বেগুনি যে কোনো কিছু হতে পারে। মানে লাল, নীল, বেগুনি এই তিনটা কালারের যে কোনো, লাল তো অবশ্যই হবে, নীল অথবা বেগুনির যে কোনো একটা হতে পারে। অম্ল দ্রবণ, তাহলে নির্দেশক মিথাইল লেড অম্লীয় দ্রবণে কি বর্ণ দেবে? লাল। আর ক্ষার দ্রবণে দেবে হলুদ বর্ণ। মিথাইল অরেঞ্জ, এটা কমলাটা হয়ে যাবে, কমলা রঙের বর্ণটি হয়ে যাবে লাল অম্লীয় দ্রবণে, আর ক্ষার দ্রবণে হয়ে যাবে হলুদ। ফেনাফথলিন বর্ণহীন হয়ে যাবে, বর্ণহীন, কিন্তু অম্ল দ্রবণে এটা বর্ণহীনই থাকবে, অর্থাৎ এই ফেনাফথলিনের কোনো বর্ণ চেঞ্জ হবে না। আর ক্ষার দ্রবণে দিলে এটি লালচে বেগুনি বা গোলাপি বর্ণ ধারণ করবে। লিটমাস পেপার, যদি লাল লিটমাস আমরা দিই তো অম্ল দ্রবণে, তাহলে এটা বর্ণ পরিবর্তন হবে না, কিন্তু নীল লিটমাস দিলে এটা লাল হয়ে যাবে, আর ক্ষার দ্রবণে লাল লিটমাসটা নীল হয়ে যাবে। এটা হচ্ছে পিএইচ এর বিভিন্ন নির্দেশকের বিষয় পিএইচ পরিমাপের। এরপর হচ্ছে পিএইচ পেপার, অর্থাৎ অজানা দ্রবণের পিএইচ মান জানার জন্য পিএইচ পেপার ব্যবহার করা হয়। কোন দ্রবণের মধ্যে যদি এক টুকরা পিএইচ পেপার যোগ করলে তার পেপারে বর্ণ পরিবর্তন হবে। দ্রবণে কত পিএইচ মানের জন্য পিএইচ পেপারের বর্ণ কিরূপ হবে তার জন্য একটি স্ট্যান্ডার্ড কালার চার্ট আছে। সেই চার্টের সাথে দ্রবণের পিএইচ পেপারের বর্ণ দেখে অজানা দ্রবণের পিএইচ এর মান জানা যায়। এরপরে পিএইচ মিটার, এটা ডিজিটাল মিটার, আমরা এটা ল্যাবে আমরা অনেকেই দেখেছি হয়তো পিএইচ মিটারটি, যাদের ল্যাবে এটা আছে। তো এই আমরা অজানা দ্রবণের পিএইচ এর মান জানার জন্য পিএইচ মিটার ব্যবহার করা হয়। এটা ডিজিটাল, একেবারে শুধু মিটারটি অন করে দিয়ে আমরা যে দ্রবণের পিএইচ মাপতে চাই সে দ্রবণের মধ্যে যদি তার সেন্সরটি ডুবিয়ে দিই, আগে একটা সেন্টার থাকে অর্থাৎ ইলেকট্রোড থাকে, সেই ইলেকট্রোডকে অজানা দ্রবণে ডুবিয়ে দিলে পিএইচ মিটারের ডিজিটাল ডিসপ্লে থেকে সরাসরি পিএইচ এর মান জানা যায়। খুব সহজ পরীক্ষা পদ্ধতি পিএইচ পরিমাপের।
দেখো এখানে আমরা পিএইচ পরিমাপের জন্য কিছু বিষয় তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পিএইচ মিটার, ডিজিটাল মিটার। এখানে দেখো, এখানে কিন্তু একটি দ্রবণে কিন্তু এই ইলেকট্রোড ডুবানো হয়েছে পিএইচ মিটারের, ফলে ডিজিটাল ডিসপ্লেতে কিন্তু পিএইচ মান দেখাচ্ছে। এটা হচ্ছে সেই কালার চার্ট, স্ট্যান্ডার্ড কালার চার্ট বা ইউনিভার্সাল ইন্ডিকেটর যে কালার চার্ট, সেই কালার চার্টের বর্ণ দেখে আমরা এখানে এখানে যে বর্ণটা তৈরি হবে সেই বর্ণ দেখে আমরা কিন্তু বুঝতে পারবো এটা কোন পজিশনে আছে। এটা দেখো, এখান থেকে এটা 7 পর্যন্ত অ্যাসিটিক অ্যাসিড, মানে অ্যাসিডিক আছে, আর এটা হচ্ছে অ্যালকালাইন মানে ক্ষারের বেস এটা, আর এটা হচ্ছে নিউট্রাল। পরে আরেকটা দেখিয়েছি, এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে যে কার বর্ণ কেমন হবে, সেরকম অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এরপরে এটা হচ্ছে লিটমাস পেপার, আর এই লিটমাস পেপারে বর্ণ পরিবর্তন হবে সেটা। এরপরে দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব। কৃষি ক্ষেত্রে যেমন মাটির উর্বরতা পিএইচ এর উপর নির্ভরশীল। সাধারণত মাটির পিএইচ এর মান 0 থেকে 8 এর মধ্যে হলে সবচেয়ে ভালো হবে। উদ্ভিদ তার পুষ্টির জন্য মাটি হতে বিভিন্ন আয়ন পানি শোষণ করে। মাটিতে উদ্ভিদের জন্য উপকারী অনেক অণুজীব বর্তমান থাকে। এই অণুজীবগুলো বিভিন্ন উপায়ে উদ্ভিদকে প্রয়োজনীয় উপাদান মাটি থেকে সংগ্রহ করতে সাহায্য করে। যদি মাটির পিএইচ এর মান 3 এর কম আর 10 এর বেশি হয় তাহলে মাটি বেশি অম্লীয় হবে এবং ক্ষারীয় হয়ে যাবে। অর্থাৎ 3 এর কম যদি বেশি হয় তাহলে অম্লীয়, আর 10 এর বেশি হয়ে গেলে খুব ক্ষারীয় হয়ে যাবে। ফলে মাটিতে থাকা অণুজীবগুলো কিন্তু মারা যাবে এবং উদ্ভিদের জৈবিক কার্যকলাপ কিন্তু ব্যাহত হবে। ফলে মাটির পিএইচ এর মান কম হলে মাটির অনেক উপাদান যেমন ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ প্রভৃতি মাটি হতে ধৌত হয়ে সহজে চলে যায়, ফলে মাটির উর্বরতা কমে যায়। আবার মাটির বৃদ্ধি পেলে, মানে পিএইচ এর মান যদি বৃদ্ধি পায়, মাটির পিএইচ এর মান যদি বৃদ্ধি পায় তাহলে অ্যালুমিনিয়াম 3+ আয়ন সহজে মাটি থেকে মুক্ত হয়, যা গাছের মূল সহজে গ্রহণ করে, এবং অ্যালুমিনিয়াম 3+ আয়ন গাছের জন্য বিষ হিসাবে কাজ করে, ফলে গাছের মৃত্যু ঘটে। আর মাটির পিএইচ এর মান কমে গেলে এর পরিমাণ মতো চুন ব্যবহার করতে হয়। আবার মাটির পিএইচ এর মান কিন্তু এখানে বাদ পড়ে গেছে যে মাটির পিএইচ এর মান কিন্তু বেড়ে যদি যায় তাহলে পরিমাণ মতো অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়াম ফসফেট ইত্যাদি সাহায্য করলে মাটির পিএইচ এর মান কমা যায়। এখানে আমরা কৃষিক্ষেত্রে পিএইচ এর মান দেখে কিন্তু বুঝতে পারবো যে মাটি উর্বর হচ্ছে নাকি মাটিতে অনুর্বর হচ্ছে মাটি। তাহলে কি করতে হবে সেটাও কিন্তু আমরা এখানে বুঝতে পারছি। এরপর হচ্ছে প্রসাধনী সামগ্রীতে পিএইচ এর মান। আমাদের যে ত্বক, অর্থাৎ মানুষের ত্বক পরিষ্কার করতে বা ত্বকের সৌন্দর্য রক্ষায় বা চুল পরিষ্কার করতে এবং বিভিন্ন কাজে প্রসাধনী ব্যবহার করা হয়। ত্বকের এই পিএইচ এর মান সাধারণত 4.8 থেকে 5.5 এর মধ্যেই থাকলে ত্বক অম্ল প্রকৃতির হবে, যা ত্বকের জীবাণুর আক্রমণ বা বংশবৃদ্ধি রোধ করে। মানে আমাদের দেহ ত্বকের আদর্শ পিএইচ এর মান 4.8 থেকে 5.5 এর মধ্যে, এর মধ্যে যদি থাকে তাহলে এটা জীবাণুর আক্রমণ বা বংশবৃদ্ধি প্রতিরোধ করে, অর্থাৎ আমাদের ত্বকে কোনো জীবাণু জন্মাতে পারে না। তাই প্রসাধনের পিএইচ এর মান এত থাকা ভালো, অর্থাৎ 4.8 থেকে 5.5 এর মধ্যে থাকা ভালো। ত্বকের পিএইচ এর মানে যদি এরকম হেরফের হয়, অর্থাৎ যদি 5.5 থেকে 6.5 এর মধ্যে থাকলে ত্বক বিভিন্ন অ্যালার্জেন, ব্যাকটেরিয়া, পরিবেশ দূষণের আক্রমণ প্রতিরোধ করতে পারে। পিএইচ এর মান 4 থেকে 6 হলে 4 থেকে 6 এর মধ্যে হলে চুলের কিউটিকল গুলো কিন্তু মসৃণ থাকে, ফলে চুল সমভাবে আলো বিকিরণ করে এবং চুলের উজ্জ্বল দেখায়। তাহলে চুলের মসৃণ দেখা হবে যদি চুলের পিএইচ এর মান 4 থেকে 6 এর মধ্যে থাকে। আর চুলের পিএইচ এর মান যদি 6 থেকে বেশি হয় তাহলে কিউটিকল গুলো মসৃণতা হারাবে এবং চুল অনুজ্জ্বল দেখাবে। তাহলে প্রসাধনী সামগ্রীর ক্ষেত্রেও কিন্তু পিএইচ এর একটা অনন্য ভূমিকা আছে। শিল্প ক্ষেত্রে বিভিন্ন ঔষধ উৎপাদনে, ফার্মেন্টেশনে বা পচন বিক্রিয়ায়, বেকারিতে, লজেন্স জাতীয় মিষ্টি দ্রব্য প্রস্তুতিতে, কলমের কালি প্রস্তুতিতে, আকরিক বিশুদ্ধকরণের বেলায় বা ফেনা ভাসমান পদ্ধতি ইত্যাদি প্রক্রিয়ায় পিএইচ এর প্রয়োজনীয় নির্দিষ্ট মান রক্ষা করা কিন্তু অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ এই প্রত্যেকটা ক্ষেত্রে পিএইচ এর মান অবশ্যই জানতে হবে, নির্দিষ্ট মান রক্ষা করা কিন্তু অবশ্যই প্রয়োজন।
এরপরে জীবদেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় পিএইচ, শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, তার জন্য শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন মানের পিএইচ প্রয়োজন হয়। যেমন দেখো আমাদের এখানে শরীরের বিভিন্ন অঙ্গ এখানে আমরা দেখিয়েছি যে পাকস্থলী, আমাদের পাকস্থলী সাধারণত খাদ্য হজম করার জন্য কাজ করে, সেখানে অবশ্যই পিএইচ এর মান 1 থেকে 2 এর মধ্যে থাকা ভালো। মানুষের ত্বক 4.8 থেকে 5.5 আমরা ইতিমধ্যে বলেছি। মূত্র অর্থাৎ মানুষের প্রস্রাবের পিএইচ এর মান কিন্তু 6 থাকে, এর হেরফের হলেই কিন্তু সমস্যা। আর রক্ত 7.43 থেকে 7.45, এটা এই নতুন বইতে দেওয়া আছে, কোন কোন বইতে কিন্তু 7.35 থেকে 7.45 পেয়ে যাবে তোমরা, কোন কোন বইতে 7.35 থেকে 7.45। অগ্নাশয়ের পিএইচ এর মান 8.1, আর ক্ষুদ্রান্তে পিএইচ এর মান হচ্ছে 8। অর্থাৎ এটা পরিপাক করার জন্য, খাদ্য পরিপাকের জন্য আমাদের ক্ষুদ্রান্তে পিএইচ এর মান কিন্তু 8 থাকা প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য কিছু কাজ নিয়ে হাজির হয়েছি, যে কাজগুলো তোমরা ঝটপট খাতায় লিখে নাও। এগুলো তোমরা নিজেরা এত সময় যা শিখলে তোমরা এটা লেখার চেষ্টা করো। যে পিএইচ মিটার কি, রক্ত ক্ষুদ্রান্তে পিএইচ এর মান কত, সবাল অ্যাসিডের পিএইচ এর মান কত, পিএইচ কাকে বলে, এবং পিএইচ এর মান কত হলে চুলের কিউটিকল নষ্ট হবে, এগুলো তোমরা ঝটপট করে ফেলো। এরপর হচ্ছে তোমরা যারা বন্ধুরা বন্ধু বান্ধব যদি এক জায়গায় বসে ক্লাস করো, তাহলে তোমরা এইগুলো নিজেরা এখন লিখে সলভ করতে পারো। যে ইউনিভার্সাল ইন্ডিকেটর কি এবং কয়েকটি ইউনিভার্সাল ইন্ডিকেটর নাম বর্ণ সহ লিখো। আমরা অনেকগুলো এই যে চার্ট দেখেছি, চার্টে বর্ণ সহ লিখতে বলেছি। কোন ধরনের পিএইচ এর মান 8.45 হলে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে বলেছে। তো হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা বের করার জন্য আমরা আগে কিন্তু তোমাদেরকে বলেছিলাম, প্রথমে দিকে আমরা বলেছি। তো এই ছিল আজকের তোমাদের সমস্ত কাজ। তো চলো এখন একটু বাড়ির কাজ দিয়ে দিই তোমাদের। সবই বাড়ির কাজ, কিন্তু আমরা এখানে স্পেশাল ভাবে বাড়ির কাজ দিয়েছি। পিএইচ কি, বিভিন্ন ধরনের পিএইচ এর মান উল্লেখ পূর্বক দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব আলোচনা করা, অর্থাৎ টোটাল বিষয়টা এখানে আলোচনা করতে বলা হয়েছে। তোমরা আলোচনা পড়ে নিজের লিখবে। তো এতক্ষণ তোমরা আমাদের সাথে এই কষ্ট করে ক্লাসটি দেখেছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও তোমাদেরকে বিদায় জানানোর আগে, যেহেতু করোনার প্রকোপে আমাদের শিক্ষা জীবনে স্থবির হতে চলেছে, তাই বাড়িতে কিছু কাজ তোমাদের করে নিতেই হবে। আশা করি এর মাধ্যমে কিছুটা উপকার করতে পারছি আমরা। তো সবাইকে আবারও সাবধানতা অবলম্বন করার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে সাথে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।